এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আদ্র কি করছে বুঝতে পারছে না, ওর মাথা হ্যাং হয়ে আসছে, কিছু করার শক্তি যেন হারিয়ে ফেলেছে ও। সানির দিকে এক নজর তাকিয়ে আছে সেও। ওইদিকে সানি দৌড়ে গিয়ে নিজের দুহাত প্রসারিত করে মুখ ভরা হাসি নিয়ে গেটের দিকে এগোলো। ওই ছেলেটাও একই ভঙ্গিতে সানির কাছে এগিয়ে আসছে। হঠাৎ আদ্র যা দেখলো তা দেখে আদ্র তব্দা খেয়ে গেল, কারণ সানি ছেলেটিকে পাশ কাটিয়ে গিয়ে পেছনে থাকা একটা মেয়েকে জড়িয়ে ধরল। জানু জানু জানু, হাই মিস ইউ জানু। কেমন চলছে দিনকাল বল? আচ্ছা নিডো, তুই আমাকে একবারও কল করিসনি কেন? আমার কথা মনে পড়ে না তোর বুঝি? আমার জানুকে কি করে ভুলি? কেমন আছিস সেটা বল। আর এতদিন ছিলি কোথায় তুই? তোকে নাকি তোর চাচ্ছি। ছিলাম কোথাও একটা, এখনো সেখানেই আছি, আর ওনারাই আমাকে স্কুলে আসতে বলেছে। ওয়াও জানু, তুই তো এবার রানীর জীবন পাবি। আই এম সো হ্যাপি ফর ইউ। হয়েছে হয়েছে, এবার ক্লাসে যেতে হবে, চল। অনেকদিন পর তোকে পেয়েছি, আজ জমিয়ে মজা করব। ও ইমু আপি তোর কথা জিজ্ঞাসা করছিল, ওনার সাথে দেখা করে নিস। করবো, এখন চল। বলে এই দুজনে দু কদম এগিয়ে যেতে হঠাৎ সানি থেমে গেল। কি হলো? সানি কিছু না বলে পেছনে ফিরল, দেখলো আদ্র ওখানেই দাঁড়িয়ে আছে। সানি নিজের কপালে নিচে একটা চাটি মেরে বলল, সানি, তুই কি করে ভুলে গেলি তোর সাথে কেউ এসছে? আসলেই গাধি তুই। কি রে, তোর আবার কি হলো? চল ক্লাসে। সানি নিজের কাঁধের ব্যাগটা নিডোর হাতি দিয়ে বলল, তুই এটা নিয়ে ক্লাসে যা, আমি 2 মিনিটে আসছি। আমাকে যে এনে দিয়েছে তাকে না বলেই চলে এসেছি, তাই আসছি আমি। আচ্ছা যাচ্ছি, তাড়াতাড়ি আসিস। বলে নিডো চলে গেল। আর সানি এগিয়ে গেল আদ্রের দিকে। এদিকে সানিকে এইভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখে আদ্রে জানে পানি এলো। সে তো কি না কি ভেবেছিল, মনে মনে বলল, যাক, এই তাহলে আমার ডনের জানো কি যে করে মেয়েটা, ভয় পাইয়ে দিয়েছিল। আদ্র এবার ছেলেটার দিকে তাকালো, দেখলো ছেলেটা ক্যাবলা কান্তের মতো সানির দিকেই তাকিয়ে আছে। আদ্র ঠিকই বুঝতে পেরেছে যে ছেলেটা বড় সড়ো একটা বাম্বু খেয়েছে। এইটা দেখে আদ্র ফিক করে হেসে দিল আর মনে মনে পড়ল, তোকে তো পরে দেখে নিচ্ছি, খুব শখ না আমার ডলকে জড়িয়ে ধরার, দেখাবো মজা। এইসব ভাবতে ভাবতে আদ্র দেখলো সানি তার কাছে এগিয়ে আসছে। দুজনেই রাস্তার দুপাশে থাকায় আদ্র সানিকে হাতের ইশারা করে বোঝালো যেন ওখানেই দাঁড়ায়। অমনি সানি থেমে গেল। আদ্র সানির সামনে গেল। এভাবে কেউ ছুটে? বোকা মেয়ে। এখন যদি রাস্তায় বেশি গাড়ি থাকতো? সরি, আসলে অনেকদিন পর জানুকে, আমার বেস্ট ফ্রেন্ডকে দেখলাম তো, তাই তখন এসব মাথায় আসেনি। আচ্ছা, আর কখনো এমন করবে না, ওকে? আপনি কি চলে যাবেন এখন? প্রিন্সিপালের সাথে কথা বলে যাব। ওনার সাথে কি কথা? আপনি কি কলেজে পড়েন নাকি যে প্রিন্সিপালের সাথে কথা বলবেন? তুমি বুঝবে না ডল, এসব বাদ দাও, যাও ক্লাসে যাও। আর হ্যাঁ, তুমি খুব বেশি দুষ্টামি করো, এটা কিন্তু ব্যাড ম্যানার্স। সো স্কুলে দুষ্টুমি কমাও। তুমি না বড় হয়েছো। আমি কোথায় দুষ্টুমি করলাম? আবার কথা বলে থাকো সব। ক্লাস শেষ হলে গেটের বাইরে যাবে না, আমি আসলে তোমাকে নিয়ে যাব। ওকে? ওকে। আর শোনো। আর বলতে পারলো না, তখনই কেউ একজন চিৎকার করে সানিকে ডেকে উঠল। মেয়েটির মুখে সানির নাম শুনে আদ্র তার দিকে তাকালো। এদিকে সানির মুখেও হঠাৎ হাসি ফুটে উঠল। সে আদ্রের দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, ছুটি হলে আমি এখানেই থাকবো, এখন আসি আমি। বলে দৌড়ে চলে গেল মেয়েটির দিকে। আদ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। সানি গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরল, আর মেয়েটিও কিছুক্ষণ পর ছেড়ে দাঁড়িয়ে বলল, কেমন আছো ইমু আপি? তোকে ছাড়া ভালো থাকা যায় না কি বল? কোথায় ছিলিস এতদিন? সব বলবো, আগে বলো তোমার ক্লাস কখন শেষ হবে, তখন দেখা করব। নিডো ক্লাসে ওয়েট করছে। ওকে, যা এখন, ক্লাস শেষে আমি তোকে ডেকে দেব। আচ্ছা বাই এখন। বলেই সানি চলে গেল। ইমু হলো সানিদের স্কুলের স্টুডেন্ট, সরি স্কুলে নয় কলেজের। এখানে স্কুল অ্যান্ড কলেজ একই সাথে আছে। ইমু এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সানি তার আপন কেউ নয় হলেও এদের মধ্যে বোনের চেয়েও নিবিড় সম্পর্ক রয়েছে।
অনেক আগে থেকে এরা একে অপরের পরিচিত। সানিকে এভাবে খুশি হতে দেখে আদ্রের মন জুড়িয়ে গেল। কিন্তু স্কুলে সানি খুশি হলেও আদ্রের চিন্তার কারণ দাঁড়ালো, কারণ আদ্র আশেপাশে তাকিয়ে দেখলো স্কুল আর কলেজ একসাথে হয় অনেক ছেলেই সানির দিকে লুলুপু দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্র বেশ ভালোই বুঝতে পারছে এরা রোজই এরকম করে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে আদ্র চলে গেল প্রিন্সিপাল স্যারের সাথে সানির ব্যাপারে কথা বলতে। আদ্রের সাথে তার আগে থেকেই ভালো সম্পর্ক আছে, তাই আদ্রের তেমন কোনো সমস্যা হলো না। আদ্র কথা শেষ করে আদ্র তার কাজে রওনা দিল। দুপুর 2টা। আদ্র গাড়ি ড্রাইভ করে দ্রুত গতিতে সানির স্কুলের দিকে এগোচ্ছে। এর একমাত্র কারণ স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে। আদ্র সানিকে কোনো রকমেই ওইখানে একা রাখতে চায় না। স্কুলের সামনে গাড়ি থামাতে দেখলো স্কুল ছুটি হয়ে গেছে। আদ্র গাড়ি থেকে নেমে স্কুলের গেটের ভেতরে পা রাখলো। একটু এগোতেই দেখলো একটা শিউলি ফুল গাছের নিচে সানি কয়েকটা মেয়ের মধ্যমণি হয়ে বসে আছে। দূর থেকেই দেখা যাচ্ছে সানি প্রাণ খুলে হাসছে। এটা দেখে আদ্র হালকা হাসল। আদ্র কিছু একটা ভেবে সানিদের থেকে একটু দূরে, তবে তাদের কথা শোনা যায় এমন একটা জায়গায় টুলে গিয়ে বসলো। এইটা সানির নজরে পড়লো না। সে নিজের মতোই হাসছে আর কথা বলছে। সানিদের সিনিয়র অ্যান্ড জুনিয়রদের একটা ফ্রেন্ড গ্রুপ আছে। এখানে প্রত্যেকটা ক্লাসেরই কিছু মেয়ে স্টুডেন্ট আছে। এদের সাথে আড্ডা দিচ্ছিল সানি। অনেকক্ষণ পর আদ্র উঠে সানিদের কাছে গেল। সানি তখন খাতার মধ্যে কিছু একটা নোট করছিল, আর আদ্র তার পেছনে থাকায় সে দেখতে পায়নি। বাকি সবাই আদ্রকে দেখলেও চিনতে পারেনি, কারণ আদ্র জোকারের মতো মাথায় ক্যাপ, মুখে মাস্ক লাগিয়ে রেখেছে। আদ্র গিয়ে সানির কাঁধে হালকা ছুতে যাবে, তখনই ইমু বলে উঠল, এই এই কে আপনি? ও ওকে টাচ করছেন কেন? আহ, এই চুপ করুন, কোন সমস্যা ওকে টাচ করেছেন আপনি? ইতু আপনি এখনই পুলিশকে কল করে। এই ছেলেটা ইপটিজিং করছে স্কুল ক্যাম্পাসে। সানি একবার ইমুর দিকে আবার আরেকবার নিডোর দিকে তাকিয়ে তাদের দৃষ্টি অনুসরণ করে নিজের পেছনে থাকা বাকিরা তাকে চিনতে না পারলেও সানি তাকে ঠিকই চিনেছে। আপনি কখন এলেন? তুই এই ছেলেটাকে চিনিস? চিনি তো। এই ছেলেটা তোকে টাচ করতে যাচ্ছিল। দেখো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি তো ওকে শুধু রাখতে যাচ্ছিলাম। এই শানি, তুই একে চিনিস কিভাবে? কে হয় তোর? আপনি মাস্কটা খুলুন না, আপনাকে চিনতে পারছে না তো। না থাক, তুমি চলো ডল। ডং? হ্যাঁ, উনি আমাকে ডল বলে ডাকে। না ওঠো, আবার কালকে কথা বলো। খিদে পেয়েছে তো নাকি? চলো চলো। এমো আপি, নিডো, আজ যাই কেমন? আর তোমরা চিন্তা করো না, এখন থেকে রেগুলার আসবো। বাই। আচ্ছা যা। সানি ব্যাগ গুছিয়ে নিতে আদ্র সানির দিকে হাত বাড়িয়ে দেয়। সানি তার বিশ্বজয়ী হাসি দিয়ে আদ্রের হাতে হাত দিয়ে উঠে দাঁড়ায়। ব্যাগ দাও আমায়। কেন? ডল, তুমি একটু বেশি কথা বলো। দিতে বলেছি দাও। ওকে। সানি তার ব্যাগ আদ্রের হাতে দিল। আদ্র বা কাঁধে ব্যাগটা নিয়ে ডান হাত দিয়ে সানির হাত আঁকড়ে ধরে। সানি হাতের ইশারায় সবাইকে বাই জানায়। সবাই তাকে মুচকি হেসে বিদায় জানায়। আদ্র সানিকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। ডল, তুমি কি এখন বাসায় যাবে নাকি কোথাও ঘুরতে যাবে? আজ না টায়ার্ড লাগছে। ওকে, আইসক্রিম খাবে? স্ট্রবেরি ফ্লেভারের? ওকে, বা স্ট্রবেরি ফ্লেভার। চলো। আদ্র গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পরে আদ্র বলে উঠল, ওরা তোমার কেমন ফ্রেন্ড হয় ডল? ওটা আমাদের গ্রুপ, সিনিয়র জুনিয়র সবাই আছে, আমরা একসাথে থাকি। গ্রুপে কোনো ছেলে আছে? ছিল, তবে সে একটা আপুর সাথে খারাপ আচরণ করেছে, তাই তাকে গ্রুপ থেকে রিমুভ করা হয়েছে। ও আচ্ছা। হুম। ডল, তুমি গাড়িতে থাকো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি। বাড়িতে গিয়ে খাবো, আপনি বরং সবার জন্য নিয়ে নিন, সবাই মিলে একসাথে খাবো। ওকে, অ্যাজ ইউর উইশ। আদ্র গিয়ে আইসক্রিম নিয়ে এলো। তারপর আবার গাড়িতে উঠে বসে স্টার্ট দিল। সন্ধ্যা 7টা। আদ্র সবে অফিস থেকে ফিরেছে, তখন সানিকে বাড়িতে দিয়ে এসে আবার অফিসে চলে যায়। ইতিমধ্যে সবাই চলে এসেছে। সানি অয়ন্তীর রুমে আছে, শারমায়া আর রুষাও সেখানে। ড্রয়িং রুমে আরিফা, আয়শা, রফিক, শফিক, সেলিম, ঋষভ, সাইমান সবাই আছে। আদ্র ফ্রেশ হয়ে সেখানে এসে সোফায় গা এলিয়ে দিল। আদ্র, হোয়াটসঅ্যাপ ব্রো, খুবই ক্লান্ত দেখছি। এই আদ্রিয়ান জুনায়েদ এত সহজে ক্লান্ত হয় না, ইউনো। আদ্র ভাই, তোকে কিছু বলার ছিল। আমার এখানে সবাইকে কিছু বলার আছে। আগে তুই।
মাম্মাম, বাবাই, আমি একটা কাজ করতে চাই। বল কি করবি? তোকে কি মানা করব নাকি? বাবাই, আমি এখন থেকে অফিসে তেমন সময় দিতে পারবো না। সে কি রে, তুই না থাকলে আমাদের বিজনেস তো লাটে উঠবে। হ্যাঁ তাই তো, আর তুই এতদিন যেভাবে বিজনেস সামলাচ্ছিস ওইভাবে তো আমরা পারবো না। অফিসের প্রায় সমস্ত ভারী তো তোর কাছে, ক্লায়েন্ট মিটগুলাও তোকে ছাড়া হয় না, তো কেন অফিসে সময় দিতে পারবি না বাবা? বাবাই, আমি ভাবছি সানিদের স্কুলে আমি গেস্ট টিচার হিসেবে জয়েন করব। ওয়েট, তুই আর টিচার? হ্যাঁ, দেখো তোমরা, আমি রেগুলার একবার করে হলেও অফিসে যাব, তবে আগের মতো বেশি টাইম দিতে পারবো না, এই আর কি। আর যদি কোনো ক্লায়েন্ট মিট বা জরুরি মিটিং থাকে তাহলে তা করব আমি, নো প্রবলেম। আমি তো আর পার্মানেন্ট টিচার না যে ছুটির দরকার হলে আবেদন করতে হবে। আমি যখন ইচ্ছে ছুটি নিতে পারি। আর প্রিন্সিপাল আঙ্কেল তো আমাকে কাকাই ও বাবাইকে চিনি, তো কোনো সমস্যা হবে না। তোর শোয়ের কি হবে? যেদিন শো থাকবে সেদিন না হয় ছুটি নিয়ে নেব, সিম্পল। ছেলের কথা শুনে এই বয়সে বিয়ে করে বউয়ের সাথে থাকবি তা নয়, ও শুধু শুধু টিচিং করাতে যাচ্ছে বলে আমার হবু বৌমা কবে দেখবো শুনি? এবার তো ছেলেদের বিয়ের কথা বলতে হবে। মাম্মাম, তুমি এই চিন্তা জাস্ট ফেলে দাও, কারণ আগামী 2 বছরেও আমি বিয়ে করছি না। আর আমি যা করছি তা তো তোমার বৌমার জন্যই করছি। বৌমা? কে বৌমা? কার জন্য করছিস এসব? হ্যাঁ তাই তো, কার জন্য তুই বিজনেস ছেড়ে টিচিং করতে যাচ্ছিস? কোথাকার বৌমা শুনি? আমার পছন্দ হবে তো? ঘরে বউ এনে দিলাম, তবুও তোমরা ওসব বলছো ঘরে বউ মানে? কেন? তোমাদের বৌমাকে পছন্দ হয়নি? কার কথা বলছিস তুই? আরে চাচি, বোঝো না কেন? পিচ্চিটারে তোমার ছেলের মন প্রাণ সব দিয়ে ফেলেছে। পিচ্চি মানে সানি? তুই মামনিকে পছন্দ করিস? কেন মাম্মাম? ওকে তোমার পুত্রবধূ হিসেবে মানতে কোনো সমস্যা আছে? কেন মানতে পারবে না মাম্মাম? হ্যাঁ মানছি, ও ছোট এখনো, তোমাদের সাথে হয়তো এখনো মানিয়ে নিতে পারেনি, কিন্তু সময়ের সাথে সব গুছিয়ে নেবে ও। তুমি দেখো মাম্মাম। ও কি জানে সব? না, আমি চাই না ওর এসএসসি এক্সামের আগে এইসব বিষয়ে ও জানুক। আমি ভাবতে পারছি না তুই মামনিকে পছন্দ করবি, আর আমারও কি পছন্দ হবে না কেন? ও তো অনেক ভালো, খুব সহজেই সবার সাথে মিশে যায়, দেখতেও একদম পরীর মতো, আর চেহারার মায়াটা আমাকে খুব টানে ওর কাছে। তার মানে? আমি মামনিকে পুত্রবধূ রূপে দেখতে চাই। খুশিতে ওর মাকে জড়িয়ে ধরলাম। রিয়েলি ইউ আর গ্রেট মাম্মাম। হয়েছে হয়েছে, তো কবে থেকে কলেজ জয়েন করবি? কাল থেকে। আমি চাই না আমার দল একা থাকুক। अरे वाह, ऐसे कहते हैं ना प्यार की मजनू। আদ্রা, আমি বলছিলাম যে আমি কাল থেকে অফিসে জয়েন করতে চাই, তোর কোনো আপত্তি আছে? এটা তো খুব ভালো কথা, আমার আপত্তি থাকবে কেন? বরং আমি খুব খুশি এই ব্যাপারে। দেখো কাকাই, তোমাদেরও কাজে হেল্প হয়ে যাবে। কাহিনী মে টুইস্ট है, যেই ছেলে এতদিন এত করে বলার পরও অফিসে জয়েন করেনি, সেই ছেলে আজ নিজে থেকে অফিসে জয়েন করার কথা বলছে। কি ব্যাপার এইসব ভাই? শালা, তুই নিজেও জয়েন করবি না, আমাকেও করতে দিবি না? আরে আমি কেন জয়েন করব? আমি তো এখনো শিশু। কি বলিস আদ্র ভাইয়া? আদ্র কিছুই বলল না, জাস্ট মুখ ঘুরিয়ে সোফায় গিয়ে বসল। পরদিন জোকারের মতো আজও সানি আদ্রের পাশের সিটে বসে স্কুলে পৌঁছালো। গেটের ভেতরে আসতে সানি বলে উঠল, তখন আজও কি প্রিন্সিপালের সাথে দেখা করবেন নাকি? না, অন্য কাজ আছে। কি কাজ? এত কথা ভালো লাগে না আমার। উনি কোথা থেকে নিডো দৌড়ে এসে সানুর সামনে দাঁড়ায়। জানু, এসে গেছিস তুই? হুম। ক্লাসে চল। সানি আদ্রের দিকে তাকিয়ে হাসি মুখে বলল। আদ্র যাচ্ছি আমি। হালকা হাসলো, তারপর সানি নিডোর সাথে ক্লাসে চলে গেল। দ্বিতীয় পিরিয়ডের সময় প্রিন্সিপাল স্যার সানিদের ক্লাসে প্রবেশ করলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে সালাম জানলো। সানি খেয়াল করলো স্যারের সাথে আদ্র ক্লাসে প্রবেশ করলো। তাকে দেখে সানি কিছুটা অবাক হলো। স্যারের সামনে কিছুই বলল না। তখন সবার উদ্দেশ্যে প্রিন্সিপাল স্যার বলে উঠল, স্টুডেন্টস, ইনি হচ্ছেন তোমাদের নিউ টিচার মিস্টার। এইটুকু বলেই স্যার
আদ্রের দিকে তাকায়। এরপর তিনি ইশারায় কিছু বলে আবার স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাই হোক, তোমাদের টিচার নিজেই পরিচয় দেবে। আমি এখন যাই। বলে প্রিন্সিপাল চলে যায়। এদিকে সানি পুরোই অবাক। ইনি হঠাৎ এই স্কুলে টিচিং কেন করবে? সে ভাবছে। এসে ভাবতে ভাবতে আদ্র বলে উঠল। হে ইউ, সিট ডাউন। আদ্রের কথায় সানি ভাবনা থেকে বেরিয়ে দেখলো সে ছাড়া বাকি সবাই বসে গেছে। সানিও বসে পড়ল। এরপর আদ্র বলে উঠল, স্টুডেন্টস, আই এম ইউর নিউ টিচার, মিস্টার আদ্রিয়ান জুনাইদ। এই নামটা শুনে অনেকেই নিজের মধ্যে কিছু একটা নিয়ে সমালোচনা করতে লাগলো। এরপর একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, বলে স্যার, মে আই সি ইউর ফেস প্লিজ? ওকে। আদ্র নিজের চোখের গ্লাস আর মুখের থাকা মাস্কটা খুলে ফেলল। এখন তাকে দেখে অনেকেই অবাক। সুপারস্টার আদ্রিয়ান জুনায়েদ? নো, নাও আই এম ইউর টিচার, নট সিঙ্গার, ওকে? তখন আরেকটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমি কি আপনার অটোগ্রাফ নিতে পারি? আমি বলেছি এখন আমি তোমাদের টিচার, কোনো গায়ক নই। তাই স্কুল ক্যাম্পাসে আমাকে টিচার হিসেবেই দেখবে তোমরা, অন্য বিষয়ে আর কোনো কথা নয়, ওকে? ওকে স্যার। সিট ডাউন অল প্লিজ। সবাই বসে পড়লো। এরপর আদ্র আরো কিছু টুকটাক কথা বলে ক্লাস ত্যাগ করলো। এদিকে সানি ভেবে পাচ্ছে না আদ্রের এমন বিহেভিয়ারের কারণ। এরই মধ্যে কেটে গেল 2 সপ্তাহ। এই কয়দিনে সানি এই বাড়ির সবার সাথে অনেক ভালো বন্ডিং তৈরি করেছে, এমনকি আদ্রের সাথেও। আদ্র সানিকে বারণ করেছে স্কুলে যাতে কেউ না জানে সে তার পরিচিত। সানিও আদ্রের কথা মেনে নিল। অয়ন্তীর বিয়ের আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে। এরই মধ্যে পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। সকালবেলা সবাই একসাথে বসে নাস্তা করছে। তখনই আরিফা বলে উঠল, আজ নাকি ইরুনা আসবে এই বাড়িতে? ও তো ইউকে আছে। না, কালকেই ফিরেছে। তো আয়ন্তীর বিয়ে উপলক্ষেও এই কয়েকদিন এখানেই থাকবে। তোমরা কাকে নিয়ে কথা বলছো? ইরুনা হলো আদ্রের ফুফাতো বোন, বিদেশে থাকে, তাই তুই চিনিস না। আজকে আসবে, দেখে নিস। ডাইনিকে দেখবো না তো কাকে দেখবো? ডল, তোমার হয়েছে? লেট হয়ে যাবে তো এবার। চলুন আন্টি, আমি আসি, বাই অল। সবার থেকে বিদায় নিয়ে রীতিমতো আদ্র আর সানি স্কুলের দিকে রওনা হলো। দুপুর 2টা। সানি আর আদ্র স্কুল থেকে এসে ঘরে ঢুকতে একটা মেয়ে আদ্রকে এসে জড়িয়ে ধরে। আদ্র, হাউ আর ইউ মাই ডিয়ার? ইরুনা, লিভ মি। কথা শুনেই ইরুনা মুখ কালো করে আদ্রকে ছেড়ে দিল। ডল, তুমি যাও, ফ্রেশ হয়ে খেতে এসো। আজ তুই অফিসে যাবি না বাবা? আজ তেমন কোনো কাজ নেই মাম্মাম, তাই ভাবছি যাব না। আচ্ছা, তাহলে তুইও ফ্রেশ হয়ে আয়, আমরা খাবার রেডি করছি। আমি চলে যায়। আদ্রও চলে যেতে নিলে ইরুনা কথায় থেমে যায়। এই মেয়েটাকে বাসার মেট নাকি? ইরুনি, শি ইজ আওয়ার ফ্যামিলি মেম্বার, সো রেসপেক্ট হার। বলে আদ্র গজগজ করতে করতে উপরেই চলে গেল। আয়েশা ইরুনিকে সানির ব্যাপারে সব বলল। এটা শুনে ইরুনির কিছুটা রাগ হলেও পরে কিছু একটা ভেবে বাঁকা হাসি দিল সে। সানি ফ্রেশ হয়ে এসেই দেখলো সবাই খাবার টেবিলে উপস্থিত, শুধু আদ্র ছাড়া। সানি গিয়ে নিজের চেয়ারে টেনে বসে পড়ল। ও আন্টি, তুমি আমাকে কত বোঝো, দেখো আমার পেট তোমার নামে গুণগান গাইছে। শোনো মেয়ের কথা। খিদে পেয়েছে, এটাই বলে দে না। হ্যাঁ, তা তো লাগারই কথা। সে সকালে হালকা নাস্তা করে গেছে। কই আম্মু, পিচ্চিকে খাবার দাও। পিচ্ছি, তোর তো মনে হয় সামনে এক্সাম। আমিও শুনলাম। আরে তোমরা চাপ নিও না, কোনো প্রবলেম নেই। আরে বাহ, পিচ্ছি দেখি আমার মতোই চিলমোড়ে থাকে। গুড গুড। তা তো থাকবে, অন্যের বাড়িতে ভালো থাকতে পারছে, আর কি চাই? কথাটা শুনে সবারই মন খারাপ হয়ে গেল। সানি ছল দৃষ্টিতে ইরুনির দিকে তাকালো। আমি কি ভুল বলেছি নাকি সানি? আচ্ছা বলো তো, অন্যের বাড়ির খাবার গিলতে কষ্ট হয় না তোমার? কিভাবে খাও তুমি? সানি আর থাকতে পারলো না, আড়ালে চোখের জল মুছে খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। এই রুনি, এভাবে কেউ কথা বলে? সানিমা, তুই বস, তোর না খিদে পেয়েছে? আয়, আমি তোকে আজ খাইয়ে দিচ্ছি। আমি তো আসছি। বলে এক পা এগোতে ইরুনি পেছন থেকে বলে উঠল,
তা তোমার মরা মা বাবা বুঝি তোমাকে এই শিক্ষা দিয়ে গেছে যে কিভাবে অন্যের বাড়িতে ফ্রিতে সব হাসিল করা যায়? এতক্ষণ দম ধরে থাকলেও মা বাবার কথা তুলে সানি আর শান্ত থাকতে পারলো না। তেড়ে গিয়ে ইরুনির গলায় থাকা স্কার্ফটা টেনে ধরে বলল, আপনার সাহস কি করে হলো এই কথা বলার? আমি অন্যের বাড়িতে ফ্রিতে। এই কথা বলতেই পেছন থেকে আদ্র হ্যাচকা টানে সানিকে টেনে এনে কষিয়ে একটা থাপ্পড় দেয়। আদ্রের এমন ব্যবহারে সানি সহ সবাই অবাক। তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? ছি, এতটা নীচ কি করে হলে তুমি? আরে উনি আমাকে বলেছে। ঠিকই তো বলেছো। কেন তুমি আমাদের বাড়িতে থাকছো না, খাচ্ছ না, যা চাইছো তা পাচ্ছ না? তাহলে ও ভুল কি বললো? আদ্রের কথায় সবাই অবাক। সানি এইদিকে আদ্রের কথায় চোখ বেয়ে নোনা পানি পড়তে লাগলো। আর কখনো যদি কারোর সাথে এমন মিসবিহেভ করো তাহলে দেখে নিও কি হয়। যাও। বলতেই সানি মাথা নিচু করে সিঁড়ির কাছে পৌঁছতে আদ্র আবার বলে ওঠে, ওকে সরি না বলে কোথায় যাচ্ছ তুমি? সানি আবার এক পা দুপা করে ইরুনির দিকে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে ইরুনির দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সে হঠাৎ হাঁটু গেড়ে বসে ইরুনির এক পা চেপে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন। বলে দৌড়ে নিজের রুমেই চলে গেল সে। এদিকে তার কাণ্ডে আদ্র অবাক। এই মেয়েকে আমি বললাম সরি বলতে, ও পায়ে বললো কেন? সানি ইরুনির পা ধরা অবস্থায় বলল, তো সরি আপু, আর কখনো কখনো এমন করব না। এদিকে সানিকে নিজের পায়ে ফেলতে পেরে ইরুনি বিশ্বজয় হাসি দিচ্ছে সবার আড়ালে। তবে এটা রুষার চোখে ঠিকই ধরা পড়ল। সানি আর কিছু না বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। আদ্র, তুমি একদম ঠিক করেছো। এই ধরনের মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি। এরা এমনই। আদ্র কি বলবে বুঝতে পারছে না। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কোনো উপায় না পেয়ে নিজের চুল খামচে ধরে গিয়ে সোফায় মাথা ঝুঁকে বসে রইল। এটা তো ঠিক করিসনি ভাইয়া। বলে অয়ন্তী চলে গেল। একে একে সবাই ড্রয়িং রুম ত্যাগ করলো, কিন্তু আদ্র সে আগের মতোই বসে আছে। আমি কিভাবে পারলাম আমার ডলের গায়ে হাত তুলতে? কিভাবে পারলাম ওর সাথে এমন বিহেভ করতে? কেন করলাম আমি এমন? কেন কেন কেন? তখনই রান্নার রুম থেকে আয়শা চেঁচিয়ে বলল, শামু, শামু, শানি মায়ের খাবারটা নিয়ে ওর রুমে যেত। মেয়েটার বড্ড খিদে পেয়েছিল, বেচারি ঠিক মতন খেতেও পারেনি, গিয়ে ওকে দিয়ে আয় তো। শারমায়া এলো না, হয়তো ও শুনতে পায়নি, কিন্তু আদ্র এসব ঠিকই শুনেছে। খাইনি মানে? আমার ডল না খেয়ে আছে? ওর তো খিদে পেয়েছে আর আমি ওকে খেতেই দিলাম না। না না, আমাকে যেতে হবে, আমার ডল যে না খেয়ে আছে। এসব ভেবেই উঠে দাঁড়ালো আদ্র। রান্নাঘরে গিয়ে আয়শার থেকে সানির খাবারের প্লেটটা হাতে নিয়ে সানির রুমের দিকে রওনা দিল। রুমে গিয়ে দেখলো সানি নেই। বারান্দায় চেক করলো, কিন্তু ওখানেও নেই সানি। ওয়াশরুমের সামনে যেতে আদ্র খেয়াল করলো ভেতর থেকে ঝর্ণার আওয়াজ আসছে। এটা শুনে আদ্র স্বস্তি নিঃশ্বাস পেল। না না, সানির সাথে রুড বিহেভ করতেই হবে। ওকে বুঝতে হবে ও যা করেছে তা ভুল, আর আমি ওকে কখনোই ভুল শিক্ষায় এগোতে দেবো না। সানি, সানি, ভেতরে কি করছো? তাড়াতাড়ি বের হও, খাবার ঠান্ডা হয়ে যাবে। সানির দিক থেকে কোনো শব্দ এলো না। আদ্র এবার খাবারের প্লেট রেখে ওয়াশরুমে দরজায় টোকা দেয়। সানি, এসব ঢং বন্ধ করো, তুমি ভুল করছো। কেন তুমি ওর উপর এভাবে হামলে পড়লে? তুমি না ছোট? কিছুক্ষণ পরে সানির ভাঙা ভাঙা কণ্ঠ ভেসে এলো, আমি খাবো না। জাস্ট শাট আপ। বন্ধ করতে বলেছি না এসব? কি করো তুমি সারাদিন? সারাদিন এদিক থেকে ওদিক। আচ্ছা, পড়ালেখা কোথায় তোমার? সারাদিন একটুও পড়ো না। শিক্ষার অভাবে তুমি দিনকে দিন হিংস্র হয়ে যাচ্ছ। যাই হোক, বেরিয়ে আসো বলছি। আচ্ছা আমি আসছি, আপনি যান। কিছু না বলতে আদ্রর ফোন বেজে উঠলো। আদ্র দেখলো বিহান কল করেছে। বলে সানি, বের হয়ে খাবারটা খেয়ে নাও। রুম ত্যাগ করলো। প্রায় 5 মিনিট পর আরিফা সানির রুমে এলো। তখনও সানি ওয়াশরুমেই ছিল। আরিফা গিয়ে ওয়াশরুমের দরজা টোকা দিতেই সানি বলে উঠল, আমি আসছি বললাম তো, কেন এমন করছেন? মামনি, আন্টি আন্টি মামনি একটু দরজা খুল না। কি হয়েছে তোর? মামনি খোল না একটু। আমি শুধু একটি বার মামনি। সানি আর কিছু না বলে শাওয়ার বন্ধ করে চোখের পানি মুছে উঠে গিয়ে দরজাটা একটু খুলল। এ কি রে মামনি, অমন ভিজতে গেলি কেন? আদ্রের উপর রাগ হচ্ছে? না, কিছু বলবে তুমি?
খেতে হবে তো নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি যাচ্ছি। আরিফা চলে গেল। সানি আবার দরজা বন্ধ করে দিল। রাত 8টা। আদ্র সানির রুমে প্রবেশ করলো। সানিকে ড্রয়িং রুমে দেখতে পাচ্ছে না, তাই এখানে এলো। ডল, ডল, কোথায় তুমি? এখানে আছো কি? কোনো শব্দ না পেয়ে আদ্র ভাবলো এই মেয়েটাও না, নিশ্চয়ই শামুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। শার্মার সাথে আছে ভেবে আদ্র রুম থেকে বেরোতে যাবে, তখনই সেখানে শার্মা এসে হাজির। কিরে তুই এখানে? পিচ্ছিকে ডাকতে এসেছি, তখন থেকে একবারও দেখা করিনি। কি করছে ও দেখি শর্ত? তার মানে কি ডল তোদের সাথে নেই? না, ও আমাদের সাথে কেন থাকবে? থাকলে কি ওকে খুঁজতে আসতাম নাকি আমি? তাহলে কোথায় গেল আমার ডল? কোথায় গেল মানে? ও তো রুমেই থাকবে। না, ও রুমে নেই। হোয়াট? পিচ্ছি আবার অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে? না, এটা হতে পারে না। আমার ডল আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কিছুতেই না। কেন নয় ভাইয়া, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তুই ওর সাথে যা করেছিস তাতে তো ওর কষ্ট পাওয়াটা ভুল কিছু নয়। এর কথা শুনে পাশের রুম থেকে আরিফা ছুটে এলো। কি রে, কি হয়েছে? তোরা এখানে কেন? আর মামুনি কোথায়? চাচি, পিচ্ছিকে পাওয়া যাচ্ছে না। কি? মামুনি কোথায় গেছে? আমার মামুনি? সানি তখন ওভাবে ইরুনিকে মারতে গেছিল, তাই ওটা ওর প্রাপ্য ছিল। তোর মনে হয় পিচ্ছি বিনা কারণে কারোর সাথে এমন ব্যবহার করে? মানে? ইরুনি কি করেছে জানিস না তুই? ওর কথা শুনেই তো সানি তখন। আমার মামুনিকে এনে দে তোরা। ও কোথায় আছে? কি করছে মেয়েটা? না, আমার ডল, আমার ডল আমাকে ছেড়ে যেতে পারে না। আমি তখন না জেনে শুনে ওর গায়ে হাত তুলে ফেললাম। ছি, কি করলাম আমি, কি করলাম? এখন কি হবে? কি করে খুঁজবো আমার সম্মুখিনীকে? তখনই শার্মার চোখ গেল টেবিলে থাকা একটা ভাঁজ করা কাগজের উপর। সে গিয়ে কাগজটা খুলল। তার সাথে আরিফা আর আদ্র গেল। এটা কিসের কাগজ? খুলেই দেখ না। শার্মা কাগজটা খুলতে তার হাতে পড়লো 20,000 টাকা। এটা দেখে সবাই অবাক হলো। তারপর শার্মার চিঠিটা পড়া শুরু করলো। স্যার? এইটুকু পরে শার্মা আদ্রের দিকে তাকালো। তা দেখে আদ্র ছো মেরে শার্মার হাত থেকে কেড়ে নিল। সে মনে মনে পড়তে লাগলো, স্যার ক্ষমা করবেন, আপনাদের কোনো ঋণ আমি শোধ করতে পারিনি, তবে ওখানে কিছু টাকা রেখে গেলাম। আমার এই কদিনের বেতন, খাওয়া খরচ, পড়া খরচ, আশা করি এতে হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। সরি, আর কখনো দেখা হতে না পারে যেন। আর হ্যাঁ, আমি জানি আমার মতো মেয়েকে আপনি ফিরিয়ে আনতে যাবেন না, তাই আমি এটা আশাও করি না। সরি ফর ওয়েস্ট ইউর টাইম। ভালো থাকবেন। এটা পড়ার পর যেন আদ্র কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি করবে বুঝতে পারছি না ও। আমার ডল আমাকে ছেড়ে চলে গেছে? এটা হতে পারে না। না না না, আমি যাব, আমার ডলকে খুঁজে বের করতেই হবে। আদ্র দৌড়ে বাইরে চলে গেল। গাড়িতে উঠে স্টার্ট দেবে, তখনই কোথা থেকে ঋষভ দৌড়ে এসে বলল, ভাই যা করবি ঠান্ডা মাথায় করবি, এভাবে ভেঙে পড়লে তুই কিন্তু পিচ্চিকে আর পাবি না। ঋষভের কথা আদ্র একটু শান্ত হয়, জোরে একটা নিঃশ্বাস ফেলে তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরে আদ্র পৌঁছে যায় সানির চাচা আরিফদের বাড়ি। তাড়াহুড়ো করে গিয়ে দরজায় বেল বাজাতে অঞ্জু এসে দরজা খুলে দেয়। আরে ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ, আচ্ছা তোমাদের এখানে সানি এসেছে কি? সানি এনেছে মানে? ও তো আপনার সাথে থাকার কথা। আদ্র অঞ্জুকে সবকিছু খুলে বলে। সব শুনে আদ্র বলে, অঞ্জু ভাইয়া আস্তে কথা বলুন, আম্মু শুনতে পেলে খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সানিকে ওই টাকাগুলো আমি আজকে দিয়েছিলাম স্কুলে। তুমি দিয়েছো? হ্যাঁ, কারণ ওগুলো সানিরই টাকা, ওর রুমেই ছিল, টিউশন পড়িয়ে জমিয়েছিল। কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে গেল যে ও আর এই টাকাগুলোর কথা মাথায়ও রাখেনি। অনুজ প্লিজ আমাকে বলো সানি কোথায় আছে, আমার খুব দরকার ওকে। আমি হয়তো জানি সানি কোথায় আছে। একটা জায়গার নাম বলল। থ্যাংক ইউ সো মাচ বলেই পেছনে ফিরে চলে যেতে নিলে অঞ্জু পেছন থেকে বলে উঠল, ভাইয়া ও যদি এখানে থাকে তাহলে ওকে কিছুক্ষণ একা থাকতে দিয়েন প্লিজ, ওর মন হালকা হওয়া উচিত। আদ্র মাথা ঝাঁকিয়ে আবার রওনা দিল অঞ্জুর দেয়া ঠিকানাটায়। কিছুক্ষণ পরে আদ্র পৌঁছে গেল কেন্দ্রীয় কবরস্থানে। রাস্তায় গাড়ি ব্রেক করতে পাশে থাকা কবরের মধ্যে খানে চোখে পড়লো এক ভোর। সে যে আর কেউ নয়, তার সেই ডল।
ধপধপে সাদা রঙের পাতলা থ্রি পিসে সানিকে পরিচে কোনো অংশে কম লাগছে না। আদ্রের পানে যেন পানি ফিরে এলো। গাড়ি থেকে নামতে গিয়েও নামলো না। অঞ্জুর শেষ কথাটা মনে করে গাড়ির ভেতরে বসে তার দলকে পর্যবেক্ষণ করতে লাগলো। এদিকে সানি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে একটা কবরের দিকে। সেখানে গিয়ে থেমে যায় সে। 2 সেকেন্ড পর হঠাৎ ধপ করে বসে পড়ে সানি। পুরো জায়গা নিরিবিলি, কোনো জনমানব নেই। রাত হওয়ার কারণে সানি দূরে থাকা আদ্রের গাড়িটা খেয়ালই করলো না। হঠাৎ সানি এক বিকট শব্দে আ করে চিৎকার দিয়ে উঠে, যেন নিজের সর্বশক্তি ব্যয় করেছে সে। এরপর জোরে জোরে কান্না করতে করতে চিৎকার করে বলে উঠল। তারপর সে ওই কবরটার দিকে তাকিয়ে উচ্চস্বরেই বলে উঠল, আমি পারিনি মা, তোমার অপমানের জবাব দিতে আমি পারলাম না। তবুও আমাকে ওই মেয়ের পায়ে পড়তে হলো। মা, আমার সাথেই কেন এমন হয়? কেন আমাকে এখানে একা রেখে চলে গেলে? কেন? আমি যে আর পারছি না, এই জীবন যুদ্ধে হেরে যাচ্ছি আমি। আমার তোমাদের দরকার, খুব দরকার মা। তুমিও আমায় একা করে দিলে, আর বাবাও। কেন ভাবলে না তোমরা আমার কথা? কেন? আমার সুখ কি সহ্য হয় না তোমাদের? কি হলো? আমার কষ্ট দেখে হাসি পাচ্ছে, তাই না? ঠিক ওই মাটির গর্তে লুকিয়ে হাসছো। আমি তোমাদের অপমানের জবাব দিতে পারিনি। আমার এই হাত দিয়ে ওই মেয়ের বাঁচাতে হলো। এটাই কি আমার নিয়তি ছিল? সুখ জিনিসটা কি আমার জন্য তৈরি হয়নি? এসব বলতে বলতে কাঁদতে কাঁদতে ওই কবরের উপর মাথা এলিয়ে দিল সানি। এদিকে আদ্র নিজের উপরই রাগ হচ্ছে, মনে মনে বলছে, আমার ডলকে আমি এতটা কষ্ট দিয়ে ফেললাম যে নিজের মৃত্যু কামনা করছে। কি করে পারলাম আমি? এতটা স্বার্থপর কিভাবে হলাম আমি? এইসব ভাবতে ভাবতে এই গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল আদ্র। হঠাৎ তার ফোন বেজে উঠল। রিসিভ করে ইয়ারফোনে কথা বলতে লাগলো আগের ভঙ্গিতে। হ্যালো ভাই, পিচ্চিকে পেয়েছি। বল না, বাড়ির সবাইকে টেনশন করছে। পেয়েছি, আর কখনো হারাতে দেব না আমি আমার ডলকে। তারপর আদ্র সবকিছু খুলে বলল ঋষভকে। তুই এখন কোথায়? গাড়িতে। পিচ্চি কোথায়? ও বাইরে। বাইরে মানে? ও ভিজছে নাকি? ভিজছে মানে? আরে ইয়ার, বাইরে তাকা ভাই। ঋষভের কথা আদ্র চোখ খুলে বাইরে তাকালো। এ কি, বৃষ্টি এলো কোথা থেকে? আদ্র বলতেই পারবে না যে বাইরে এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। সে তাড়াহুড়ো করে ঋষভের কল কেটে গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে সানির কাছে পৌঁছালো। সানি সে আগের মতোই কবরের উপর চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে। আদ্র গিয়ে সানিকে অস্থির হয়ে ডাকলো। ডল, এই ডল, চোখ খোলো প্লিজ। কি হলো তোমার? তখনই সানি একটু নড়ে উঠলো। তা দেখে আদ্র একটু শান্ত হলো। যাক বাবা, অজ্ঞান হয়নি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আদ্র সানিকে পাজা কোলে তুলে নেয়। এরপর সানিকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। সানি তার কোলেই। এইভাবেই আদ্র নিজের আর সানিকে জড়িয়ে সিট বেল্ট বেঁধে নেয়। এতক্ষণ সানিকে খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না। এখন গাড়ির ভেতরে লাইটের আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আদ্র খেয়াল করে ভিজে যাওয়ার ফলে সানির পরনের সাদা পাতলা জামাটা ভেদ করে শরীরে কিছু অংশ ভাসমান হয়ে উঠেছে। সানিকে এমন আবেদনময়ী রূপে দেখে আদ্র শুকনো একটা ঠোক গিলে সানিকে নিখুঁতভাবে পরখ করে দেখতে আদ্রের চোখ যায় সানির অধরের দিকে। বিন্দু বিন্দু পানি জমে থাকা অধর যুগলে আদ্রকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। আদ্র এক হাতে সানির গলায় গলিয়ে দিল। সানিকে নিজের দিকে আরেকটু টেনে সানির অধরে নিজের অধর যুগল মিলিয়ে দিল। ডুব দিল এক অজানা সুখের মাঝে। প্রায় 5 মিনিট পর আদ্র সানিকে ছেড়ে দিয়ে মনে মনে পড়ল, এই রূপে কেন তুমি দেখা দিলে সম্মোহিনী? সত্যি তুমি আমাকে সম্মোহন করছো? কি করে আমি নিজেকে সামলাবো বলো? আমার যে আর সহ্য হচ্ছে না। নিজেকে তোমার সাথে মিশিয়ে দিতে ইচ্ছে করছে যে কি করবো আমি। এইসব ভেবে আদ্র একটা মুচকি হাসি দিল। তারপর সানিকে কোলে নিয়ে গাড়ি চালানো শুরু করলাম।